নমস্কার, আমি পার্থরাজ মিশ্র, শিক্ষক অমরশ্রী রঘুনাথ হাই স্কুল। আপনাদের সবাইকে আজ আরও একবার অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েকের ক্লাসরুমে স্বাগত জানাই। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে ক্লাসটা উপস্থাপন করতে চলেছি সেটা প্রধানত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটা আমি করব ভূগোল বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য। আজকের ক্লাসে আমি কি আলোচনা করব? আজকের ক্লাসে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোল অংশের প্রথম অধ্যায়, যেটা আমরা জানি বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ, এই যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টার থেকে বিগত কয়েক বছর ধরে কি ধরনের বড় প্রশ্ন পরীক্ষায় এসছে এবং সেই সঙ্গে এই চ্যাপ্টার থেকে কি ধরনের এমসিকিউ বা এসএকিউ প্রশ্ন হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করার আগে সকলকে বিনম্রভাবে অনুরোধ করব, এখনো যারা আমার এই অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। এবারে আমরা কিন্তু আলোচনা শুরু করি। এসো তাহলে আলোচনার প্রথমেই তোমাদেরকে বলি, এই যে ক্লাস 12-এর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভূগোল বিষয়ের প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট সংশ্লিষ্ট ভূমিরূপ। এই বহির্জাত প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? বহির্জাত এই কথাটার মধ্যেই কিন্তু এর মিনিংটা বা মানেটা লুকিয়ে আছে। বহির্জাত মানে বাইরে সৃষ্টি হয় যাহা। তাহলে বাইরে বলতে কিসের বাইরে? অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে। অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে যে সমস্ত প্রাকৃতিক শক্তি কার্যকরী হয়ে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠন করে, সেইগুলোকেই আমরা বলছি বহির্জাত ভূমিরূপ গঠনকারী শক্তি, এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলোকেই কিন্তু আমরা আসলে বলবো বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। আর ভূ অভ্যন্তরে ভূপৃষ্ঠের তলায় যে শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তি উৎপন্ন হওয়ার ফলে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে তাকে আমরা বলি মূলত অন্তর্জাত শক্তি। অন্তর্জাত মানে কি? ভূ অভ্যন্তরে যা সৃষ্টি হয়। তাহলে ভূ অভ্যন্তরে সৃষ্ট শক্তি থেকে যখন ভূমিরূপের পরিবর্তন ঘটায় তখন সেটা বলছি অন্তর্জাত শক্তির প্রভাবে সৃষ্ট ভূমিরূপ। আর ভূপৃষ্ঠের বাইরে যে সমস্ত শক্তিগুলো কার্যকরী হয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে আমরা বলছি বহির্জাত শক্তি এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ সমূহ। আজকের এই চ্যাপ্টারটাতে আমরা কি ধরনের প্রশ্ন বিগত কয়েক বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল সেটা একটু প্রথমে জেনে নিয়ে এসো। তোমাদেরকে বলি, 2015 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল সে প্রশ্নটা এরকম ছিল, কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা দাও। আমি আবারও বলছি, কার্স্ট অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা দাও। এই প্রশ্নটা ছিল 2015 সালে, এবং এই প্রশ্নটার সঙ্গে একটা ছোট প্রশ্ন ট্যাগ করা ছিল। সেই প্রশ্নটা হচ্ছে আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য কি? আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য কি? তোমাদের একটা কথা একটু বলে নেওয়া দরকার, যেটা আমার মনে হয় অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে ক্লাস 12-এর ভূগোল বিষয়ের মোট যে 100 নাম্বারের তোমাদের পরীক্ষা দিতে হয়, সেই 100 নাম্বারের মধ্যে 70 নাম্বার হচ্ছে থিওরি বা লিখিত পরীক্ষা, এবং আমরা বলতে পারি থিওরিটিক্যাল পার্ট, এবং 30 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তাহলে 70 নাম্বার থিওরি আর 30 নাম্বার প্র্যাকটিক্যাল। এই যে 30 নাম্বার প্র্যাকটিক্যাল, সেটাও কিন্তু অলরেডি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে নিয়ে থাকি। এবারে 70 নম্বরের যেটা থিওরিটিক্যাল পার্ট, এই 70 নম্বরের থিওরিটিক্যাল পার্টের আবার দুটো অংশ, পার্ট এ এবং পার্ট বি। একটা হচ্ছে যে পার্টে বড় প্রশ্নগুলো থাকে, অর্থাৎ 7 নাম্বার করে
5টা প্রশ্ন লিখতে হয়। আমি আবার বলছি 7 নাম্বার করে 5টা প্রশ্ন লিখতে হয়। 7 5 35 নাম্বারের বড় প্রশ্ন থাকে, আর আমাদের এমসিকিউ এসএকিউ মিলে আবার 35 নাম্বারের প্রশ্ন থাকে। তাহলে বুঝতেই পারছো এমসিকিউ এসএকিউ থেকে 50% কোশ্চেন এবং বড় প্রশ্ন থেকে কিন্তু 50% কোশ্চেন উচ্চ মাধ্যমিক ভূগোলে আসে। এবারে এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, যেটাকে আমি বড় প্রশ্ন বলে বলছি সেটা আসলে খুব বড় প্রশ্ন নয়। 7 নাম্বারের যে 5টা দাগ আমাদের করতে হয়, 7 5 35, এই 7 নাম্বারটাকে আবার ভেঙে দেওয়া হয়। কখনো 5 + 2 7 বলা হয়, কখনো 2 + 2 + 3 করে 7 করা হয়, কখনো 4 + 3 করে 7 করা হয়। তাহলে কিন্তু আসলে আমাদের খুব বেশি বড় প্রশ্নের প্রয়োজন নেই। আমরা কিন্তু 5 নাম্বার + 2 নাম্বার করে 7 নাম্বার হতে পারে, 4 নাম্বার + 3 নাম্বার করে 7 নাম্বার হতে পারে, বা 2 + 2 + 3 করে 7 নাম্বার হতে পারে। এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসে। তাহলে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু এবছর অবশ্যই একটা বড় প্রশ্ন আসবে। প্রত্যেক বছর আসে, এবছরও আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে 2015 সালের প্রশ্নটা আমি বললাম যে কার্স্ট অঞ্চলের ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়, সচিত্র ব্যাখ্যা দাও 5 নম্বর, এবং আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য লেখো 2 নম্বর, এই করে 7 নম্বর এসেছিল। 2017 সালে যদি প্রশ্নটা দেখি তাহলে এই কার্স্ট অঞ্চল থেকে প্রশ্ন এসছে, কার্স্ট অঞ্চলে সৃষ্ট সিংহল, পলজি এবং পাতন প্রস্তর, যাকে আমরা ইংরেজিতে ড্রিপস্টোন বলি, এটা কিরূপে গঠিত হয় তার চিত্রসহ আলোচনা করো। এইটা ছিল 5 নম্বরের প্রশ্ন। আর বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা দাও, বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা দাও, এটা ছিল 2 নম্বরের প্রশ্ন। তাহলে 17 সালের প্রশ্নটাও কিন্তু কার্স্ট অঞ্চল থেকেই এসছে। আমরা দেখতে পাচ্ছি সিংহল, পলজি, পাতন প্রস্তর কিরূপে গঠিত হয়, অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি ভূমিরূপ বলে দেওয়া হয়েছে, সেই ভূমিরূপগুলো লিখতে হবে। 2019 সালের প্রশ্ন থেকে যদি আমরা তাকাই তাহলে দেখবো 2019 সালের প্রশ্নটা এসেছিল কার্স্ট অঞ্চলে ডোলাইন ও পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয় চিত্রসহ ব্যাখ্যা করো। অর্থাৎ এবারে কিন্তু 2টো ভূমিরূপ দিল সচিত্র ব্যাখ্যা করার জন্য। সেই সঙ্গে 2 নম্বরের প্রশ্ন দেওয়া হলো পর্যায়ন কাকে বলে। এবারে আমরা জানি 2016 সালের প্রশ্নটা এসেছিল আর্টেজীয় কূপের গঠন প্রণালী ব্যাখ্যা করো এবং অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড এর পার্থক্য নির্দেশ করো। সেখানেও 5 + 2, তাহলে আর্টেজীয় কূপের গঠন প্রণালী ব্যাখ্যা করো 5 নাম্বার, এবং অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য লেখো, এটা কিন্তু 2 নাম্বার। তাহলে এটা গেল 2016 সালের প্রশ্ন। ঠিক আছে, এবছরের যে প্রশ্নপত্র, এবছরের প্রশ্নপত্র অর্থাৎ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কার্স্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। যদি আমাদের এরকম প্রশ্ন, অর্থাৎ 2015 সালের প্রশ্নটা রিপিট হতে পারে, নতুবা নির্দিষ্ট করে বলতে পারে কার্স্ট অঞ্চলের কয়েকটি ক্ষয়জাত ভূমিরূপ আলোচনা করো বা কয়েকটি 2টি সঞ্চয়জাত ভূমিরূপ আলোচনা করো। মোটামুটিভাবে আমি যদি কার্স্ট অঞ্চলের ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপ 3টে করে রেডি করে রাখি সচিত্র ব্যাখ্যা দেওয়ার মতো করে, এখান থেকে একটা বড় প্রশ্ন আমরা অবশ্যই পাবো। আর আরোহণ অবরোহণের পার্থক্য, বহির্জাত শক্তি বলতে কি বোঝো, পর্যায়ন কাকে বলে, অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুডের পার্থক্য কি, বা ভৌমজলের বিভিন্ন নিয়ন্ত্রকগুলি কি কি, এই প্রশ্নগুলো কিন্তু এখানে এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন হিসাবে আসতে পারে। তাহলে মোটামুটিভাবে এই কয়েকটা প্রশ্ন রেডি করলে আমরা কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে বড় প্রশ্নটা অবশ্যই কমন পেয়ে যাব, কোনো সন্দেহ নেই। এবারে আমি আসছি এই চ্যাপ্টারের এমসিকিউ এবং এসএকিউ পার্টে। তোমাদের বলে রাখি আমি কিন্তু প্রত্যেক দিন এরপর থেকে উচ্চ মাধ্যমিক 2022-এর জন্য একেবারে যে রিডিউস সিলেবাস কোভিডের পরে তৈরি করা হয়েছে, সেই রিডিউস সিলেবাসের উপর ভিত্তি করে যে চ্যাপ্টারগুলোর উপর পরীক্ষা এবছর নেওয়া হবে, যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারগুলোকে চ্যাপ্টার ওয়াইজ বড় প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করে দেব। এবারে আমি এমসিকিউ প্রশ্নগুলোয় আসি। যদি এখান থেকে এরকম একটা এমসিকিউ দেওয়া হয় যে অবরোহণ প্রক্রিয়ার একটি উদাহরণ হলো,
অবরোহণ প্রক্রিয়ার একটি উদাহরণ হলো, চারটে অপশন দেওয়া আছে, আবহবিকার, অগ্নুৎপাত, ভূমিকম্প, উল্কাপাত। ভালো করে বুঝে নাও, অবরোহণ মানে কিন্তু নিচের দিকে নামা, আর আরোহণ মানে ওপর দিকে ওঠা। তাহলে অবরোহণ মানে ভূপৃষ্ঠ নিচের দিকে নামছে, তাহলে ভূপৃষ্ঠ নিচের দিকে নামছে মানে ভূপৃষ্ঠের উচ্চতা কমছে, তাহলে ভূপৃষ্ঠের উচ্চতা কমছে মানে অবশ্যই সেখানে কিন্তু ক্ষয় কার্য হচ্ছে, তাই তো? তাহলে ক্ষয় কার্যের ফলে অবরোহণ হয় আর সঞ্চয় কার্যের ফলে আরোহণ হয়। তাহলে আমাদের এই যে চারটে অপশন দেওয়া আছে, অবরোহণ প্রক্রিয়ার একটি উদাহরণ হলো আবহবিকার, অগ্নুৎপাত, ভূমিকম্প, উল্কাপাত। এর মধ্যে ভূমিকম্প এবং অগ্নুৎপাত এই দুটো কিন্তু কোনোভাবেই উত্তর হবে না, কারণ এটা কিন্তু অন্তর্জাত শক্তির ফলে সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে আর দুটো অপশন থাকলো, একটা আবহবিকার, একটা উল্কাপাত। উল্কাপাতটা আমরা জানি মহাজাগতিক একটা শক্তি, ফলে উল্কাপাতটা এখানে আলোচনায় আসবে না। তাহলে একমাত্র আবহবিকার এই উত্তরটাই কিন্তু এক্ষেত্রে সঠিক হবে। তাহলে অবরোহণের ফলে সৃষ্ট একটি উদাহরণ হলো আবহবিকার। এবারে নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্রেডেশন এই ধারণাটি প্রবর্তন করেন কে? গ্রেডেশন এই কথাটি বা এই ধারণাটির প্রবর্তক কে? গ্রেডেশন, যাকে বাংলায় আমরা পর্যায়ন বলি, এই ধারণাটির প্রবর্তক চারটে অপশন দেওয়া আছে, গিলবার্ট, পেঙ্ক, পাওয়েল এবং ডেভিস। অবশ্যই উত্তর হবে গিলবার্ট। গিলবার্ট আমরা জানি উনি কিন্তু এই যাকে বলে গ্রেডেশন এই ধারণাটি প্রথম আনেন। 3 নম্বর যদি এরকম একটা প্রশ্ন করা যায় এই চ্যাপ্টার থেকে, পুঞ্জিত ক্ষয়ের ফলে বা পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে প্রধান ক্রিয়াশীল শক্তিটি হলো, পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে ইংরেজিতে আমরা মাস ওয়াস্টিং বলি, প্রধান ক্রিয়াশীল শক্তিটি হলো কেন্দ্রাতিক বল, কেন্দ্র বিমুখ বল, অভিকর্ষ বল, এর কোনোটিই নয়। চারটে অপশন দেওয়া আছে, কেন্দ্রাতিক বল, কেন্দ্র বিমুখ বল, অভিকর্ষ বল এবং কোনোটিই নয়। উত্তর হবে কিন্তু অভিকর্ষ বল। অভিকর্ষ বলের প্রভাবেই কিন্তু আমাদের পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং ঘটে থাকে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই কিন্তু পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং ঘটে থাকে। এরপর যদি প্রশ্ন করা যায় এই চ্যাপ্টার থেকে, ধস নিচের কোন প্রকৃতির উদাহরণ? ধস, আমরা পার্বত্য অঞ্চলে ধস নামে আমরা জানি, এই ধস এটা কি ধরনের উদাহরণ? ধস কিন্তু আমরা বলতে পারি, চারটে অপশন দেওয়া আছে, আরোহণ, নগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, স্বল্পমোচন। আরোহণ, নগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, স্বল্পমোচন। আরোহণ তো হবেই না, আরোহণ মানে তো ওপর দিকে ওঠা, ভূপৃষ্ঠ মানে সঞ্চয় কার্য হলে আরোহণ হয়, ফলে আরোহণ হবে না। নগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, স্বল্পমোচন। স্বল্পমোচন এটা কিন্তু যান্ত্রিক আবহবিকারের একটা প্রক্রিয়া। স্বাভাবিকভাবে বাকি দুটো থাকলো নগ্নিভবন এবং পুঞ্জিত ক্ষয়। নগ্নিভবন বলতে আমরা কি বুঝি? নগ্নিভবন আমরা বলতে বুঝি আবহবিকার প্লাস ক্ষয়ীভবন সমান নগ্নিভবন। তাই নগ্নিভবন এখানে হচ্ছে না, এখানে আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস অভিকর্ষজ টান, এর প্রভাবে কিন্তু ধস নামে। আবহবিকার সঙ্গে সঙ্গে ক্ষয়ীভবন এবং তার সঙ্গে সঙ্গে যখন অভিকর্ষ বলের প্রভাবে ওই বিশাল পরিমাণ ক্ষয়িত দ্রব্য নিচের দিকে নেমে আসে, তখনই পার্বত্য অঞ্চলে ধস নামে। অর্থাৎ ধস কিন্তু একটা পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ। নেক্সট হচ্ছে, ভৌম জলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত নিম্নগামী জলকে আমরা কি বলি? ভৌম জলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের ভেতর দিয়ে বাহিত নিম্নগামী জলকে আমরা ভাদোস জল বলি। চারটে অপশন দেওয়া আছে, সহজাত জল, ভাদোস জল, উৎসন্দ জল এবং ঘনীভূত জল। এখানে উত্তর হবে ভাদোস জল। আমরা জানি প্রবেশ্য শিলাস্তরের ভেতর দিয়ে যখন জল মাটির তলায় নিচের দিকে নামে তখন তাকে আমরা বলি ভাদোস জল। এবারে যদি এরকম প্রশ্ন করা যায়, সোয়ালো হোল হলো যে সুড়ঙ্গের দ্বারা ভূগর্ভে, সোয়ালো হোল হলো যে সুড়ঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে। সোয়ালো হোল, আমি প্রশ্নটা একটু রিপিট করছি, প্রশ্নটা আমার একটু পড়তে গিয়ে ভুল হয়েছে, তোমরা ভালো করে প্রশ্নটাকে বুঝে নাও। সোয়ালো হোল যে সুড়ঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে। সোয়ালো হোল যে সুড়ঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে। সোয়ালো হোল যে সুড়ঙ্গের
দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা কি বলি? চারটে উত্তর দেওয়া আছে। গিরিখাত, এটা একদমই হবে না, গিরিখাত তো নদীর পার্বত্য প্রবাহে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। আচ্ছা, পোনর, গ্রাইক্স এবং শুষ্ক উপত্যকা, এখানে উত্তর হবে পোনর। তাহলে পোনরকে আমরা বলছি যে সোয়ালোহল যে সুড়ঙ্গের দ্বারা আমাদের ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে বলছি পোনর। নেক্সট, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট সংযুক্ত হয়ে গঠিত হয়। চারটে অপশন আছে, স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট যখন সংযুক্ত হয়ে যায়, সংযুক্ত হয়ে গঠিত হয়, কি গঠিত হয়? চারটে অপশন আছে, হামস, হেলিগোমাইট, হেলিকোটাইট এবং স্তম্ভ। উত্তর হবে স্তম্ভ। নেক্সট, যদি এরকম প্রশ্ন করা যায়, ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হলো, ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হলো, চারটে অপশন দেওয়া আছে, কাশ্মীর উপত্যকা, অজন্তা গুহা, বিন্ধ্য পার্বত্য অঞ্চল, বোরা গুহা। উত্তর কিন্তু হবে বোরা গুহা। অন্ধ্রপ্রদেশের বোরা কেভ বা বোরা গুহা হচ্ছে কার্স্ট ভূমিরূপের ভারতবর্ষের একটি অত্যন্ত প্রকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, এবার যদি বলো ওল্ড ফেথফুল, এই যে ওল্ড ফেথফুল এটা কি আসলে? ওল্ড ফেথফুল হচ্ছে, চারটে অপশন আছে, উষ্ণ প্রস্রবণ, গিজার, অবিরাম প্রস্রবণ, কোনোটিই নয়। উষ্ণ প্রস্রবণ, গিজার, অবিরাম প্রস্রবণ, কোনোটিই নয়। উত্তর হবে ওল্ড ফেথফুল কিন্তু একটা গিজার। ঠিক আছে, এরপর যদি প্রশ্ন করা হয় সোয়ালোহোল ফ্রান্সে কি নামে পরিচিত? সোয়ালোহোল ফ্রান্সে কি নামে পরিচিত? সোয়ালোহোলকে ফ্রান্সে কি নামে ডাকা হয়? চারটে অপশন আছে, বচ, মচ, লচ অ্যান্ড সাচ। উত্তর হবে সাচ। নেক্সট যদি প্রশ্ন করা হয় ল্যান্ড অফ ফিয়র্ড কোন দেশকে বলা হয়? ল্যান্ড অফ ফিয়র্ড কোন দেশকে বলা হয়? চারটে অপশন আছে, সুইডেন, ডেনমার্ক, জাপান, নরওয়ে। সুইডেন, ডেনমার্ক, জাপান, নরওয়ে। উত্তর হবে নরওয়েকে ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়। নরওয়েকে ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়। পাললিক শিলা গঠিত অঞ্চলে, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে কি বলে? পাললিক শিলা সৃষ্টির সময় পাললিক শিলাস্তরের মধ্যে কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই জলকে কি নামে ডাকা হয়? এই জলকে, চারটে অপশন আছে, আবহিক জল, উৎসন্ধ জল, সহজাত জল, মহাসাগরীয় জল। আমি আবারও চারটে অপশন বলছি, আবহিক জল, উৎসন্ধ জল, সহজাত জল, মহাসাগরীয় জল। এটাকে বলা হবে সহজাত জল। আমি আবারও বলছি, পাললিক শিলা স্তরের মধ্যে যদি জল আটকা পড়ে বা আবদ্ধ হয়ে যায় তখন তাকে আমরা বলি সহজাত জল। ঠিক আছে, এটাকে আমরা বলেছিলাম ভৌম জলতলের ওপর প্রবেশশীলা স্তরের মধ্য দিয়ে যে জল নিচের দিকে প্রবাহিত হয়, নিম্নগামী হয়, তাকে আমরা ভাদোস জল বলি। নেক্সট যদি প্রশ্ন করা যায় এরকম, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো। আমি আগেই বলেছি অবরোহণ প্রক্রিয়া মানে উচ্চতা কমে যাওয়া, মানে ক্ষয় হওয়া। তাহলে চারটে অপশন দেখো, ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, প্লাবনভূমি, বাজাদা। তাহলে এখানে কিন্তু আগ্নেয় পর্বত, এখানেও কিন্তু সঞ্চয়জাত পর্বত বলি ওটাকে আমরা, ওটা সঞ্চয়ের ফলে সৃষ্টি হচ্ছে, ম্যাগমা লাভার রূপে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়, ফলে এটা অবরোহণ প্রক্রিয়া হবে না। প্লাবনভূমি, নদী পলি সঞ্চয় করে প্লাবনভূমি সৃষ্টি করে, এটাও সঞ্চয়ের ফলে সৃষ্ট। বাজাদা, মরু অঞ্চলে এটা কিন্তু সৃষ্টি হয়, ফলে বাজাদাও কিন্তু সঞ্চয়জাত ভূমিরূপ, বাজাদাও হবে না। তাহলে একমাত্র ক্ষয়জাত পর্বত এটাই কিন্তু অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। তাহলে উত্তর হবে ক্ষয়জাত পর্বত। নেক্সট যদি প্রশ্ন করা যায়, ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থাকে, সব ঋতুতেই জল পাওয়া যায়, তাকে কি বলে? আমি আবারও বলছি প্রশ্নটা, ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, সব ঋতুতেই জল পাওয়া যায়, সেই স্তরকে কি বলা হয়? চারটে অপশন আছে, ভাদো স্তর, কৌশিক স্তর, সাময়িক সম্পৃক্ত স্তর, স্থায়ী সম্পৃক্ত স্তর। চারটে অপশন আবার বলছি, ভাদো স্তর,
কৌশিক স্তর, সাময়িক সম্পৃক্ত স্তর, স্থায়ী সম্পৃক্ত স্তর। যেহেতু সব ঋতুতে জল পাওয়া যায় প্রশ্নটিতে বলা হয়েছে, তাহলে এর উত্তর হবে স্থায়ী সম্পৃক্ত স্তর। ভাদস তো হবেই না, আমরা আগেই বলেছি ভাদস জল হচ্ছে যখন প্রবেশশীলা স্তরের ভিতর দিয়ে জলটা নামে তখন সেই জলকে আমরা ভাদস জল বলি। পাললিশীলা স্তরের মধ্যে জল আটকা পড়লে তাকে আমরা বলি সহজাত জল। তাহলে এখানে কিন্তু উত্তর হবে স্থায়ী সম্পৃক্ত স্তর। এই স্তরে কিন্তু যে জলটা সঞ্চিত থাকে, ভৌমজল স্তরটা জল থাকে, সেখানে কিন্তু সেই স্তর থেকে সারা বছর জল আমরা পেতে পারি। এরপরে যদি এরকম প্রশ্ন করা যায়, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলা হয়? ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে? আমি আবারও বলছি, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে? চারটে অপশন আছে, অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, ভাদস্তর, অ্যাকুইটার। উত্তর হবে কিন্তু ভাদস্তর। তাহলে ভাদস্তর আমি আগেই বলেছিলাম, প্রবেশশীলা স্তরের ভেতর দিয়ে জল নিচের দিকে নামলে সেই যে জলটা নিম্নগামী জল তাকে আমরা ভাদস জল বলি। আর ওই ভাদস জলটা কিন্তু অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তরের ভেতর দিয়ে যায় এবং এই স্তরটাকে আমরা অসম্পৃক্ত স্তর বলতে পারি, অর্থাৎ এর নাম হচ্ছে ভাদস স্তর। তাহলে এই যে স্তরে কিন্তু অসম্পৃক্ত স্তরে কিন্তু ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত হয়, সেই অসম্পৃক্ত স্তরকে আমরা বলতে পারি ভাদস স্তর। ঠিক আছে, তাহলে আমরা এইরকম সব প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসে প্রায়শই। যদি এর কারণে প্রশ্ন করা যায়, অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে উত্তপ্ত জল বেরিয়ে আসে, তাকে আমরা কি বলি? অগ্নুৎপাতের সময়, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে সেই জলকে আমরা কি বলি? সেই জলকে আমরা বলি উৎসন্দ জল। সেই জলকে আমরা বলি উৎসন্দ জল। তাহলে তোমরা কিন্তু ভালো করে খেয়াল করো, এখানে যে এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো আমি আলোচনা করব, এমসিকিউ কোশ্চেনগুলোতে কিন্তু প্রধানত প্রশ্ন আসছে কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ থেকে এমসিকিউ আসছে, বা বিভিন্ন প্রকার যে আমাদের জলবায়ু স্তরগুলো আছে সেই স্তরগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো আসছে। আমরা ভাদস স্তর পড়লাম, আমরা ভাদস জল পড়লাম, আমরা সহজাত জল পড়লাম, আমরা কিন্তু উৎসন্দ জল পড়লাম। এই যে কথাগুলো পড়লাম, এই যে উৎসন্দ জল কাকে বলে না? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে উৎসন্দ জল বলা হয়। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলা হয়? এই স্তরকে আমরা বলি ভাদস স্তর। আমরা পাললিশীলা স্তরের মধ্যে যে জল জমে থাকে, আবদ্ধ হয়ে থাকে, তাকে কি বলি? তাকে আমরা সহজাত জল বলি। তাহলে এই যে মাটির স্তর বা জল, এখান থেকে কিন্তু এমসিকিউ গুলো আসে। ভালো করে যদি এই কয়েকটা যদি বুঝে নেওয়া যায় তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো। এখানে লক্ষ্য করার বিষয়, 2017 সালে 2016 সালে কি এমসিকিউ এসেছিল? 2016 সালে এমসিকিউ এসেছিল পাললিক শিলা গঠিত হওয়ার সময় পাললিক শিলা স্তরের মধ্যে যে জল আবদ্ধ হয় তাকে কি বলে, অর্থাৎ যেটাকে আমরা সহজাত জল বলছিলাম, এটা এসেছে 2016 সালে। 2017 সালের প্রশ্ন যদি দেখি, সেখানে এসেছিল অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, প্লাবনভূমি, বাজাদা। আমি আগেই বলেছি প্লাবনভূমি নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়, বাজাদা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়, এবং আগ্নেয় পর্বত তো ম্যাগমা সঞ্চিত হয়ে সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে তিনটেই কিন্তু সঞ্চয় কার্য, একমাত্র ক্ষয়জাত পর্বত ক্ষয়ের ফলে সৃষ্টি হয় এবং ভূপৃষ্ঠ উচ্চতা কমে। তাহলে এটাই কিন্তু হবে আমার অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ। এটা ছিল 17 সালের প্রশ্ন। 18 সালের প্রশ্ন এসেছিল ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর, যেখান থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, যেখান থেকে সব ঋতুতে জল পাওয়া যায় সেই স্তরটার নাম হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। এটা ছিল 18 সালের প্রশ্ন। ঠিক আছে, 19 সালের যে প্রশ্নটা এসেছিল, 2019 সালের প্রশ্নে বলা হয়েছে যে অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল ভূপৃষ্ঠ তলা থেকে বেরিয়ে আসে তাকে কি বলা হয়? উত্তপ্ত উৎসন্দ জল। এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। অর্থাৎ এই জল, সহজাত জল, উৎসন্দ জল, ভাদস্তর, ভাদস জল, এই জায়গাগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে এমসিকিউতে।
ঠিক আছে। এছাড়া আরোহণ অবরোহণ থেকে প্রশ্ন আসছে। গ্রেডেশন কথাটির অর্থ কি, পর্যায়ন বলতে কি বোঝো, গ্রেডেশন কথাটি কে বলেছেন, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, নগ্নিভবন, এই কতগুলো জিনিসের উপরে কিন্তু আমরা দেখছি প্রশ্ন আসছে। আর প্রশ্ন আসছে কার উপরে, এমসিকিউ প্রশ্ন আসছে কার উপরে না, কার্স্ট অঞ্চলের ভূমিরূপ, সিঙ্কহোল, সোয়ালোহোল, পোনর, এই ধরনের যে ভূমিরূপগুলো বা স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো আসছে। তাহলে এগুলো গেল এমসিকিউ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। এবার যদি আমরা এখান থেকে এসএকিউগুলো আমরা একটুখানি আলোচনা করে নিই, এসএকিউগুলো যদি আমরা আলোচনা করে নিই তাহলে আমাদের ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। এসএকিউ প্রশ্নগুলো এখান থেকে কিরকম হতে পারে, এসএকিউ মানে আমি জানি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এসএকিউ কথার অর্থ কি, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। সেখানে যে প্রশ্নটা আছে, ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো, বা ক্ষয়ের শেষ সীমা কাকে বলে, বেস লেভেল অফ ইরোশন, ক্ষয়ের শেষ সীমা কাকে বলে। আমরা বলতে পারি বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট সমতল পৃষ্ঠ যেটি সমুদ্রপৃষ্ঠের সমান উচ্চতায় অবস্থিত, সেটাকেই আমরা বলবো ক্ষয়ের শেষ সীমা। অর্থাৎ ক্ষয়ের শেষ সীমা মানে সমুদ্রের জলতল। ক্ষয়ের শেষ সীমা মানে কি, সমুদ্রের জলতল। আমি আবারও বলছি, বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট সমতল পৃষ্ঠ যেটি সমুদ্রপৃষ্ঠের সমান উচ্চতায় অবস্থিত। অর্থাৎ নদী যখন সমুদ্রে মেশে, মোহনাতে গিয়ে মেশে, তখন কিন্তু আমরা নদীর যে তলদেশের যে খাত, নদী খাত, সেটা কিন্তু ক্ষয়ের শেষ সীমা, কারণ ওটাই কিন্তু সমুদ্রের জলতলের সমান আমরা বলতে পারি। এবার যদি প্রশ্ন করা হয় অ্যাকুইফিউজ কাকে বলে, অ্যাকুইফিউজ ব্যাপারটা কি, আমরা জানি যে শিলাস্তর কোনোভাবেই জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম নয়, জল সঞ্চয়ে এবং ক্ষরণে সক্ষম নয়, তাকেই আমরা অ্যাকুইফিউজ বলবো। যেমন ব্যাসাল্ট শিলা, যে শিলাস্তর কোনোভাবেই জল সঞ্চয় বা জল ক্ষরণ করতে পারে না, তাকে আমরা বলছি অ্যাকুইফিউজ, যেমন ব্যাসাল্ট। যদি প্রশ্ন করা হয় যে প্রস্রবণ রেখা কাকে বলে, আমরা জানি যে রেখা বা ফাটল বরাবর, যে রেখা বা ভূপৃষ্ঠের ফাটল বরাবর একাধিক প্রস্রবণ অবস্থান করে, একাধিক প্রস্রবণ থেকে জল ভূপৃষ্ঠের তলা থেকে বাইরে বেরিয়ে আসে, তাকে আমরা বলছি প্রস্রবণ রেখা। মেঘালয় ও ছোট্টাপুর মালভূমি অঞ্চলে কিন্তু আমরা এই ধরনের প্রস্রবণ রেখা দেখতে পাই। তাহলে প্রস্রবণ রেখা কি, প্রস্রবণ রেখা হচ্ছে একটা ভূপৃষ্ঠের ফাটল, একটা লম্বালম্বি ফাটল, যে ফাটল বরাবর কিন্তু ভূ অভ্যন্তরের জল প্রস্রবণ আকারে বেরিয়ে আসে, তাই ওটাকে আমরা বলছি প্রস্রবণ, ওই ফাটলটাকে আমরা বলছি প্রস্রবণ রেখা। এবার যদি প্রশ্ন করা শুষ্ক উপত্যকা কি, শুষ্ক উপত্যকা বলতে আমরা কি বুঝি, শুষ্ক উপত্যকা হচ্ছে কার্স্ট অঞ্চলে ভূপৃষ্ঠস্থ নদী শৃঙ্খলে যদি প্রবেশ করে, কার্স্ট অঞ্চলে, কার্স্ট অঞ্চলে আমরা জানি যে ওখানে কিন্তু রাসায়নিক আবহবিকার প্রচণ্ডভাবে কার্যকরী হয় কার্বনেশন প্রক্রিয়ায়। তাহলে কার্বনেশন প্রক্রিয়ায় রাসায়নিক আবহবিকারের ফলে ওখানে যে ঘটনাগুলো ঘটে, চুনাপাথর, কার্স্ট অঞ্চল মানে চুনাপাথরযুক্ত অঞ্চল, কার্স্ট অঞ্চল মানে কি, চুনাপাথরযুক্ত অঞ্চল। তাহলে কার্স্ট অঞ্চলে ভূপৃষ্ঠস্থ নদী শৃঙ্খলে প্রবেশ করলে ভূপৃষ্ঠের উপরের নদী উপত্যকাটি জলশূন্য হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এই রকম পরিত্যক্ত নদী খাতকে আমরা শুষ্ক উপত্যকা বলবো। আমি আবারও বলছি, কার্স্ট অঞ্চলে বা চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়ায় রাসায়নিক আবহবিকারের ফলে প্রধানত যখন নদী, ভূপৃষ্ঠের উপরের নদী শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে, এই শৃঙ্খলের মধ্যে প্রবেশ করার পর ভূপৃষ্ঠের উপরের নদীটা যখন শুকনো হয়ে যায়, সেই নদীটাকে যখন আমরা দেখতে পাই না, সেরকম জলশূন্য পরিত্যক্ত নদী উপত্যকাকে আমরা শুষ্ক উপত্যকা বলতে পারি। যদি প্রশ্ন করে গিজার বলতে কি বোঝো, গিজার কাকে বলে না, যেসব উৎস প্রশ্নমন দিয়ে ভূগর্ভে সঞ্চিত জল, উষ্ণ জল ও বাষ্প নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর প্রবল বেগে ভূপৃষ্ঠের ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়, তাকেই আমরা বলবো গিজার। তাহলে আমি আবারও বলছি, কতগুলো বৈশিষ্ট্য থাকবে গিজারের। গিজারের কি বৈশিষ্ট্য থাকবে, গিজারের বৈশিষ্ট্য হচ্ছে কোনো উষ্ণ প্রস্রবণ থেকে ভূ অভ্যন্তরস্থ জল, উষ্ণ জল এবং বাষ্প, উষ্ণ জল এবং বাষ্প নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর প্রবল বেগে ভূপৃষ্ঠের ঊর্ধ্বে যদি উৎক্ষিপ্ত হয়, তখনই তাকে আমরা গিজার বলবো। তাহলে গিজার হতে গেলে কিন্তু আমাদের এই গুণগুলো থাকতে হবে, ভূ অভ্যন্তরের জলটা, সেই জলটা কিন্তু অবশ্যই উষ্ণ হবে এবং তার সঙ্গে কিন্তু জলীয় বাষ্পও থাকতে পারে,
তাই উষ্ণ জল এবং বাষ্প নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর প্রবল বেগে ভূপৃষ্ঠের উপরে যদি উৎক্ষিপ্ত হয়, তখনই সেই উষ্ণ প্রস্রবণকে আমরা গিজার বলে বলবো। এবং যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ওল্ড ফেথফুল গিজার, ওল্ড ফেথফুল গিজার। এবার যদি বলা হয় চুনাপাথর গঠিত অঞ্চলে টেরারোজা বলতে আমরা কি বুঝি, টেরারোজা ব্যাপারটা কি আমরা জানি, টেরারোজা ব্যাপারটা আমরা জানি। চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজলের দ্রবণ কার্যের ফলে গঠিত লাল বর্ণের যে মৃত্তিকার স্তর, আমি কোথায় কোথায় ঘটবে এটা, চুনাপাথরযুক্ত অঞ্চলে বা কার্স্ট অঞ্চলে ভৌমজলের দ্রবণ কার্যের ফলে, ভৌমজলের দ্রবণ কার্যের ফলে গঠিত লাল বর্ণের মৃত্তিকার স্তরকে আমরা টেরারোজা নামে ডাকি। যদি প্রশ্ন করা হয় হামস কাকে বলে, হামস বলতে কি বোঝায় না, কার্স্ট অঞ্চলে পলজির মধ্যভাগে শঙ্কু আকৃতির যে অবশিষ্ট পাহাড়, কার্স্ট অঞ্চলে বা চুনাপাথরযুক্ত অঞ্চলে মধ্যভাগে শঙ্কু আকৃতির বা তিনকোণা আকৃতির শঙ্কু আকৃতির যে অবশিষ্ট পাহাড়, তাকে আমরা বলি হামস। তাহলে আকৃতি কেমন, শঙ্কু আকৃতির, পাহাড়টা কিন্তু অবশিষ্ট পাহাড়, কোথায় সৃষ্টি হয়, কার্স্ট অঞ্চলে সৃষ্টি হয়। তাহলে কার্স্ট অঞ্চলে কোথায় সৃষ্টি হয়, পলজির মধ্যভাগে, কার্স্ট অঞ্চলে পলজির মধ্যভাগে, নির্দিষ্ট করে একদম বলতে হবে, কার্স্ট অঞ্চলে পলজির মধ্যভাগে শঙ্কু আকৃতির যে অবশিষ্ট পাহাড়, তাকেই আমরা বলবো পলজি, সরি হামস, আমি ভুল বললাম, পলজিতে এটা হয়, এই অবশিষ্ট পাহাড়ের নামকরণ হচ্ছে হামস। যদি প্রশ্ন করা হয় যে কার্স্ট জানলা বলতে কি বুঝি, কার্স্ট জানালা, কার্স্ট জানলা ব্যাপারটা হচ্ছে কার্স্ট অঞ্চলে সুড়ঙ্গের ছাদ স্থানে স্থানে ধসে গিয়ে, কার্স্ট অঞ্চলে যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের যে ছাদ, সেই ছাদ যদি কোথাও কোথাও ধসে যায় এবং ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরিত ছাদটাকে যদি দৃশ্যমান করে তোলে, এই দৃশ্যমান অংশটিকে আমরা বলবো কার্স্ট জানালা। তাহলে আমি আবারও বলছি, কার্স্ট অঞ্চলে সুড়ঙ্গের ছাদ কোথাও কোথাও বসে গিয়ে বা ধসে গিয়ে ভূপৃষ্ঠ থেকে যদি ভূ অভ্যন্তর ভাগ পর্যন্ত দৃশ্যমান হয়, তাকে আমরা বলছি কার্স্ট জানালা। যদি প্রশ্ন করা হয় যে আর্টেজীয় কূপ ব্যাপারটা কি বা আর্টেজীয় কূপ কিভাবে সৃষ্টি হয়, আর্টেজীয় কূপ আমরা জানি যে আর্টেজীয় কূপ হচ্ছে ভাঁজযুক্ত শিলার, আবার বলছি ভাঁজযুক্ত শিলার অধোভঙ্গে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে যদি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে যদি একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে, তখন আমরা বলতে পারি সেইখানে কিন্তু আমরা যে জলটা সঞ্চিত হবে, সেই জলটাকে আমরা যদি সেই স্তর পর্যন্ত অর্থাৎ প্রবেশ্য স্তর পর্যন্ত আমরা পাইপ ঢুকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আপনাপ জল বেরিয়ে আসবে। এই যে কূপ এবার কুয়া, এটাকে আমরা বলছি আর্টেজীয় কূপ। তাহলে আর্টেজীয় কূপ কি বললাম না, ভাঁজযুক্ত শিলার অধোভঙ্গের মধ্যে দুটি